আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের মাঝে যেই ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি, সেই ঘটনাটি আমাদেরকে দিয়েছেন নাটোর জেলা থেকে নূরে আলম ভাই। চলুন কোনো রকমের কথা না বাড়িয়ে আজকের মূল ঘটনাতে যাওয়া যাক। ঘটনাটির সময়কাল 1922 কি 1923 সালের মাঝামাঝি একটা সময়ে। এটি বলা যায় বহু আগের ঘটনা। এই ঘটনাটির সত্যতা আপনারা আজকে যারা যারা নাটোর জেলা থেকে শুনছেন তারাই হয়তো কিছুটা অনুমান করতে পারবেন। যাই হোক, এই নাটোর জেলার যে দারোগাজি হাউস, এখনকার সময়ে যে নামটা ডাকা হয়, ওই জায়গাটার নাম ছিল আগে উত্তরা রাজবাড়ি। এটি রাজবাড়ি বলার কারণ হচ্ছে এটা একটা জমিদারের বাড়ি ছিল। ওই জমিদারের বাড়ি থাকার কারণে ওইটাকে মানুষ রাজবাড়ি বলে ডাকতো, কেননা এখানে মানুষ আসলে অনেক সাহায্য পেত। এবং উনি যে ছিলেন ওই বাড়ির মধ্যে একজন কর্তা, তিনি এই এলাকার অনেক বিচার আচার করতেন। এই বাড়িতে অনেক আগে মানুষ শুনতে পেত যে মানুষের আর্তনাদ, রাত্রিবেলা মানুষ কান্না করে। এই বাড়িতে আশপাশ দিয়ে মানুষ যাওয়া আসা করতে খুব ভয় পেত। এর কারণ হচ্ছে খুব ভয়াবহ একটি ঘটনা যেটি ঘটে যায় এই রাজবাড়িতে ওই জমিদারের সঙ্গে। তখনকার সময় মানুষ বিচার আচার নিয়ে কোনো জমিদার বাড়ি বা কোনো রাজবাড়ি এরকম বিশেষ একটা বাড়িতে তারা যেতেন। ওইখানে সুষ্ঠু বিচার পাওয়ার আশায় মানুষ ওইখানে যেতেন এবং যাওয়ার পর তাদের মনোব্যক্ত প্রকাশ করতেন। বিচার তারপর তারা করতেন, যা যা করার সেটা করে দিতেন। এমনইভাবে একটি দাসী, সে ওই রাজবাড়িতে কাজ করত। ওই রাজবাড়িতে কাজ করার সময় তার একটা ছেলে ছিল, বয়স তখনও বেশি হয়নি, ছোট্ট একটা বাচ্চা। তার মা যখন ঘুম থেকে ওঠার পর ওই রাজবাড়িতে কাজ করতে যেত, তখন তার বাবা ছিল না। এর কারণে তাকে নিয়ে ওই রাজবাড়িতে তিনি যেতেন। কাজের ফাঁকে ফাঁকে বাচ্চাকে একটু সময় দিতেন এবং বাচ্চার সঙ্গে অন্য বাচ্চারা খেলা করত। এর জন্যই তিনি সুযোগ সুবিধা পাওয়াতে ওনার বাচ্চাকে ওইখানে নিয়ে যেতেন। একদিন ঘটে কি, ওনার বাচ্চা ওই রাজবাড়িতে প্রবেশ করে। যেহেতু রাজবাড়িতে দুই একটা বাচ্চা ছিল, ওই বাচ্চাগুলোর সঙ্গে খেলতে খেলতে সে ঘরে চলে যায় এবং ওইখান থেকে সে একটা বিশেষ দামি সম্পদ যেটা চুরি করে, ওইটা সে শখবশত চুরি করে। তবে এটা বেচলে যে অর্থ পাওয়া যাবে সেটা কিন্তু তার ধারণা ছিল না, ছোট একটা বাচ্চা ছিল। সে এটা নিয়ে সে বাড়িতে চলে যায়। বাড়িতে গিয়ে আলমারিতে সাজিয়ে রাখে ওইটা। যদিও তখন আলমারি ছিল খুব অন্যরকম টাইপের, ওইটাতে সে সাজিয়ে রাখে। কিছুক্ষণ পর ওই রাজবাড়িতে কান্না এবং চিৎকারের রোল পড়ে গেল। কি ব্যাপার, এই মহামূল্যবান জিনিসটা কোথায় গেল? এটা ছিল একটা স্বর্ণের কোনো একটা অংশ বিশেষ, খুব দাম ছিল ওইটা। তখন ওইটাকে খুঁজতে খুঁজতে পায় না কেউই। তখন ওই দাসীকে সন্দেহ করা হয়, বলা হয় যে এই দাসী আজকে কাজ করতে এসেছে, এই দাসীর বাড়িটা আজকে তল্লাশি করলেই হয়তো পাওয়া যেতে পারে। তখন দাসী তার পায়ে গিয়ে লুটিয়ে পড়লো, বলল যে আমি এসব কিছু জানি না, আপনি আমাকে শুধু শুধু ভুল বুঝবেন না। কিন্তু চুরি গেছে, এখন তো এটা খুঁজতে হবেই। এই বলে ওই জমিদার বাড়ির জমিদার তিনি তার সঙ্গে দুজন লোককে নিয়ে ওইখানে যান, ওই দাসীর বাড়িতে। দাসীর বাড়িতে যাওয়া মাত্রই দেখতে পায় যে দাসীর ছেলে ঘর থেকে বেরিয়ে এসেছে। তখন ঘরে সোজা চেয়ে দেখেছে ওইখানে একটা বিশেষ কিছু জকমক করছে আলমারির ভিতরে। কাছে গিয়ে দেখতে পেলে জমিদারের সেই বিশেষ মহামূল্যবান জিনিসটি এখানে পড়ে আছে। তিনি দেখতে পেরে ওইটা হাতে নিয়ে ওই ছেলেটাকে জিজ্ঞেস করে যে, কিরে, তুই এটা কীভাবে আনলি এখানে? তখন সে বলে যে আমার এটা ভালো লেগেছে, তার জন্য এনেছি। কিন্তু জমিদারের ওইটা খুব রাগ। সে ওই ছেলেটাকে ধরে নিয়ে আসে এবং ওই ছেলেটাকে কঠিন বিচার করবে বলে তাকে জমিদার বাড়ির পাশে একটি বড় গাছে বাঁধা হয়। ছোট্ট একটা বাচ্চা, সে তো ভুল করে এটা করতেই পারে, তবে তার জন্য এত বড় একটা শাস্তি? হ্যাঁ, তখনকার সময়ে কোনো মানুষ যদি ভুল করত, তার শাস্তি হতো খুব ভয়াবহ। এর জন্য ওই যে বাচ্চাটার মা ছিল, সে ওইখানে এসে লুটিয়ে পড়ে। সে বলে যে আপনি আমার বাচ্চাকে ছেড়ে দিন, যা করার হয়তো আমাকে করুন। তখন জমিদার বলে ওঠে যে এই বাচ্চাটা তো চোর,
এটাকে যদি আজকে ছেড়ে দিই তাহলে এটি ভবিষ্যতে আরও বড় রকমের চোর হবে। এই বলে ওই বাচ্চা এবং বাচ্চার মা সহ দুজনকে একবারে শুনে চড়ানো হয়। কিছুক্ষণ পর দুজন মারা গেল। বাচ্চা এবং মায়ের লাশ এখানে পড়ে আছে। সারা এলাকার মানুষ এসে এখানে জড়ো হয়ে এসে দেখতে পারে যে এই দাসীর বাচ্চা এবং দাসী মৃত অবস্থায় এখানে পড়ে আছে। তারপর যথারীতিভাবে ওই রাজবাড়ির পিছনে ওদেরকে কবর দেওয়া হয়। যেহেতু তাদের কোনো বাড়িঘর ছিল না, একটা বাড়িতে তারা ভাড়া হিসেবে থাকত, তাদের কেউ ছিল না, এর কারণে কোনো প্রতিবাদও ছিল না। তখন ওইখানে কবর দেওয়া হয়। কবর দেওয়ার 2 দিন পর সব কিছু ঠিকঠাক চলছিল। 2 দিন পর যখন এখানে একজন অতিথি আসবেন ওই রাজবাড়িতে, অতিথিটা সে কিছু একটা গড়বড় দেখতে পায় এখানে। সে যখন ওই রাস্তা দিয়ে এগোচ্ছিল তখন সে শুনতে পায় যে পিছন থেকে কেউ একজন কান্না করছে, ফিস ফিস করে আওয়াজ বলছে যে আমার বাচ্চা ফিরিয়ে দাও, আমার বাচ্চা ফিরিয়ে দাও। এরকম মানে তার বাচ্চাকে সে চাইছে, তার বাচ্চাকে হয়তো কেউ নিয়ে চলে গেছে এবং সে এখানে যাকেই পাচ্ছে তার কাছেই তার বাচ্চাকে ফিরে যাচ্ছে। এটা শুনতে পেরে এই অতিথিটা সে দৌড় দিয়ে রাজবাড়িতে চলে আসে। এসে হাঁপাতে হাঁপাতে বলেছে এরকম এরকম ঘটনা ঘটে গেছে রাস্তার মধ্যে। জমিদার বাড়ির জমিদার সে অবাক হয়ে বলে যে কী ব্যাপার, এটা কীভাবে হতে পারে, চলো তো গিয়ে দেখি। তখন 4-5 জন যাওয়ার পর দেখতে পারে যে এখানে আর কিছুই নেই, পুরোটা সাদামাটা হয়ে আছে, কোনো রকমের শব্দ, কোনো আওয়াজ বা কেউ নেই এখানে। বলে যে তুমি ভুল দেখেছ, চলো বাড়িতে চলো। বাড়িতে নিয়ে আসা হয়। তখন ওই রাজবাড়িতে সবাই ঘুমায়। রাত প্রায় 9টা এরূপ একটা সময়, মানে রাতের 2য় প্রহর এখনো শুরু হয়নি। সবাই ঘুমালো 3 দিন। ওই 3 দিনের পর তারা শুনতে পারে যে বাড়ির পিছন থেকে ওই কান্নাটা বেশি আসছে। কান্নাটা খুব ভয়াবহ কান্না। এই কান্নার সঙ্গে আবার কথা বেশি আসছে যে আমার বাচ্চাকে ফিরিয়ে দাও, আমার বাচ্চাকে ফিরিয়ে দাও। শুনতে পারে অনেকেই। তারা তখন ঘুম থেকে সবাই উঠে সবাই জার্জির মতো করে জার্জিকে ডাকতে থাকে, কিন্তু দেখতে পারে সবাই সজাগ হয়ে আছে এবং সবাই সবাইকে ডাকছে। বিষয়টা অদ্ভুত ঠেকলো। তখন ওই রাজবাড়ির জমিদার সে বাড়ি থেকে বেরিয়ে আসে এবং খোঁজাখুঁজি করে আরও কয়েকজন লোকবল নিয়ে, কিন্তু না, কিছুই পাননি। চলে যায় 4-5 দিন। 4-5 দিন একই ঘটনা প্রতিদিন রাত্রিবেলা ঘটছে। 4-5 দিন পর যখন এরকম ঘটনা ঘটছে তারপর কিন্তু মানুষ আর বের হয় না ঘর থেকে। রাজবাড়ির জমিদার তখন বলল যে বাইরে যাই হোক তোমরা কেউ বের হবা না, এবং এটা হতে পারে কোনো আমাদের মনের ভুল বা এটা কোনো খারাপ শক্তি, জিন বা পরি হবে, কেউ এটাকে পাত্তা দিও না, তোমরা সবাই জার্জির মতো ঘুমাও। জমিদারের কথা শুনতে পেরে সবাই ভাবলো যে জমিদার এটা সবাইকে বুঝ দেওয়ার জন্য এরকম কথাবার্তা বলছে, কিন্তু সবাই তো আর অবুঝ না, সবাই তো বুঝে। তখন জমিদার বাড়ির জমিদারের স্ত্রী সে জমিদারের সঙ্গে ওই রাত্রিবেলা ঝগড়া করে, যেটা হচ্ছে ওই দাসীকে যে হত্যা করেছে এই হত্যার কারণেই কিন্তু এরকম ঘটনা ঘটছে। এটি জমিদারের স্ত্রী জমিদারকে বলে। জমিদার তখন বলে যে কি বলছো উল্টাপাল্টা কথা, যদি এরকমটা হয় তাহলে তো আমাদের রক্ষা থাকবে না, আমরা মারা যাবো, তো এসব উল্টাপাল্টা কথা চিন্তা করো না। এই বলে জমিদার ঘুমিয়ে পড়ে। তখন ওই দিন রাত্রিবেলা যখন ঘুমিয়ে পড়ে, ওই রাত্রিবেলা ঘটা যায় একটা বিস্ময়কর কাহিনী। শুনতে পায় রাত্রি যখন মধ্যরাত হয়ে আসে তখন জমিদার বাড়ির এক কোণ থেকে একজন ছেলের আওয়াজ এসেছে, খুব জোরে। আওয়াজটা চিনা চিনা ঠেকলেও জমিদার সাহেব তিনি চিনতে পারেননি। যদিও চিনতে পারেননি, তারপর চিনে গেলেন। তিনি আওয়াজটা শোনার পর ঘুম থেকে হকচকিয়ে উঠলেন, উঠে দৌড় দিয়ে দরজা খুললেন। খুলে তিনি এক ছুটে বেরিয়ে গেলেন। গিয়ে দেখতে পারেন যে অপর পাশের যে অতিথিটা এসেছিল ওইটার দরজাটা খোলা। কি ব্যাপার, দরজা খোলা, এত রাত্রিবেলা, কোথায় গেল সে?
তিনি ভাবছেন। আস্তে আস্তে করে এগিয়ে তিনি দরজার নিকট চলে যান। সাথে কেউ নেই, একটা লাইটও নেই, কোনো হারিকেনও নেই। তিনি ওই ঘরে গিয়ে উকি দেন। তখন নিবু নিবু করে একটা হারিকেন জ্বলছে ওই ঘরের ভিতরে। ওই হারিকেনের আলোয় তিনি যতটুকু দেখতে পেরেছেন যে এখানে একটা মহিলা বসে আছে, চুলগুলো উস্কো খুস্কো, এবং ওর অপর পাশে বিছানায় একটা মৃত লাশ পড়ে আছে। জমিদার সাহেব এটি দেখে তিনি তাৎক্ষণিক দৌড় দিয়ে এখান থেকে বেরিয়ে ওনার পরিবারের লোকজনকে ডেকে জড়ো করে। সবাই আসে, এসে দেখতে পারে এখানে ওই রকম মহিলা কেউ ছিল না, তবে অতিথি যেটা আসছিল সেটার মৃত লাশ এখানে পড়ে আছে। তখন জমিদার বলে যে এখানে তো সাদা কাপড় মোড়ানো একটা লাশ ছিল, তো এটা আমাদের অতিথি কীভাবে হতে পারে? যদিও চিন্তার বিষয় ছিল, তারা এটাকে আর গুরুত্ব দেয়নি, কেননা এই যে দায়িত্বটা, তারপর বিচারের যে আচারটা, ওইটা কিন্তু তারা নিজেরাই করত, যেহেতু একটা জমিদার ছিলেন। যাই হোক, ওই জমিদারের যখন অতিথি মারা যাওয়ার পর ওই যে দাসীর কবরটা ছিল, ওই কবরের পাশে কবর দেওয়া হয় তাকে। এরই কারণ হচ্ছে যে এই যে অতিথিটা আসছে, ওই অতিথির বাড়ি খুব দূরে, ভারতে ছিল তখন একটা অন্যরকম সম্পর্ক ছিল, যার কারণে তারা মানুষ ভারতের এদিক থেকে মানুষ এদিকে আসতে পারত। তখন এত দূরে যদি নিয়ে যাওয়া হয়, ভালো কোনো গাড়িও নেই, তাহলে লাশের সমস্যা হতে পারে, এই ভেবে তারা এইখানেই কবর দিয়ে দেন। ওখান থেকে পরদিন মানুষ আসলেও এখানে কবর দেওয়ার পর সবাই স্বস্তিতে আবার বাড়িতে ফিরেন। কিন্তু এরকম তো আওয়াজ তো আর কমছে না। সবাই দেখতে পায় যে এরকম আওয়াজ শুনতে পায়, এবং কারো কারো চোখে পড়ে এই অশরীরী ওই মেয়ের আত্মাটি। আবার কেউ কেউ এখানে ছোট বাচ্চাটিকেও দেখেছে, বসে আছে, গুনগুন করে কান্না করছে। যাই হোক, ওইটাকে যখন কবর দেওয়া হয়, কবর দেওয়ার পর সব কিছু ঠিকঠাক চলছিল। পরের কয়দিন পর জমিদারের একটা ছেলের নাতি ছিল, মানে ছেলের ঘরের ছেলে ছিল, তার বয়সটা ছিল প্রায় ওই দাসীর ছেলের বয়সের সমবয়সী। দাসীর ছেলে আর ওই জমিদারের নাতিটা তারা একসঙ্গে খেলাধুলা করত। ওই দিন রাত্রিবেলা সবাই ঘুমিয়ে পড়ে, জমিদার সহ জমিদারের যে পরিবারের লোকজন ছিল সবাই ঘুমিয়ে পড়ে, এবং জমিদারের নাতনিটাও ঘুমিয়ে পড়ে। রাত যখন গভীর হয়, হঠাৎ করে শুনতে পাই যে জমিদারের নাতনি চিৎকার করে উঠেছে। জমিদারের নাতনির চিৎকার শুনে জমিদারের যে ছেলে এবং ছেলের বউ ছিল, তারা দুজন হট করে হঠাৎ হন, কিন্তু দেখতে পান যে ওনাদের সাথে ওনার ছেলে নেই। দরজাটা খোলা আছে, দরজার দিকে চাঁদের আলো ফটফট করে আসছে। কেউ একজন দরজাটা একটু আগেই হয়তো খুলেছে। তারা ভাবলেন যে হয়তো ছেলেটা দরজা খুলেছে এবং বাইরে গেছে, কিন্তু এত ছোট একটা ছেলে, তার সাহসী হবে বা কী করে যে রাত্রিবেলা দরজা খুলে বাইরে বের হওয়ার? তখন তারা দুইজন দৌড় দিয়ে ঘর থেকে বের হয়ে দেখতে পারে যে ওদের ছেলে উঠোনে পড়ে আছে। জমিদার সহ জমিদারের পরিবারের লোকজন সবাই বেরিয়ে দেখতে পারে যে নাতনি উঠোনে পড়ে আছে। দেখতে পেরে সবাই দৌড়ে আসে নাতনির কাছে, এসে দেখতে পারে যে নাতনি মারা গেছে। দুঃখের ব্যাপার, নাতনি মারা যাওয়াতে এই জমিদার বাড়িতে একটি শোকের ছায়া নেমে আসে। তারা তখন ওই নাতনিকে কবর দেন পরদিন সকালবেলা। ইতিমধ্যে চারটা কবর এখানে দেওয়া হয়ে গেছে এই মাসের ভিতরে। তখন জমিদার মশাই ভাবলেন যে যেভাবে চলছে এই দিনকাল, আমাদের মনে হয় এখানে টিকে থাকাটা দায় হয়ে যাবে। আমাদের ইমিডিয়েটলি যেটা করতে হবে, যে কোনো ভালো একজন লোক বা উজা বা তান্ত্রিক বলা যায়, তাদেরকে ডেকে এনে ওই রাজবাড়িটাকে পুরোটা আবদ্ধ করে দিবেন, যাতে করে এখানে আর কেউ আসতে না পারে, কারো কোনো ক্ষতি না হয়। বলে যে হ্যাঁ, তাই করো। পরদিন সকালবেলা সারাদিন ঘুরতে ঘুরতে তান্ত্রিককে কোনোখানেই খুঁজে পান না। খুঁজতে না পেরে ক্লান্ত মারা মন নিয়ে তিনি বাড়িতে চলে আসেন এবং বলে যে না, পেলাম না কাউকেই, তবে এটাকে কোনো একটা বিহিত করতে হবে।
তারা বিয়ে করতে করতে তাদের এমন একটা পর্যায়ে চলে আসে যখন আর কিছুই করার ছিল না। তারা না পেল কোনো তান্ত্রিক, না পেল কোনো উজা, যেটা দিয়ে তিনি ওনার বাড়িকে আবদ্ধ করবেন। যদিও তখনকার সময় এসবের ছলটা বেশি ছিল, কিন্তু তিনি পাননি খুঁজে। যাকে পাচ্ছিল তারা এই কাজ করতে পারবে না বলে জানিয়ে দেন ওই জমিদারকে। তখন বাধ্য হয়ে ওই জমিদার ওই বাড়িটা ছাড়তে বাধ্য হন। ওনার বাড়ি ছাড়ার কথা ছিল প্রায় 2 দিন পর। সবাই যার যার মতো করে সব কিছু গোছাচ্ছে, ব্যাগ এবং কাপড়, জামা কাপড় সব কিছু গুছিয়ে সবাই নিয়ে নিচ্ছে, কেননা ওরা যাবে পাশের গ্রামে একটি বাড়িতে। ওই বাড়িতে গিয়ে সবাই উঠবে। তখন ওই রাত্রিবেলা যে কাণ্ডটা হয় সেটা হচ্ছে, জমিদারের যে স্ত্রী ছিল সে স্বপ্ন দেখে একটা। স্বপ্নের মধ্যে ওই যে দাসীর ছায়ামূর্তিটা হঠাৎ তার চোখে ভেসে ওঠে। দাসী বলে যে, আপনারা আমাদেরকে এভাবে ধ্বংস করে দিয়ে এভাবে এত সহজে চলে যেতে পারবেন, এটা কি আপনারা ভেবে দেখেছেন আদৌ? কাউকে ছাড়বো না, সব কটাকে মেরে ফেলবো বলে দিলাম। এই বলে হাসতে হাসতে সে ছায়ামূর্তিটা বাতাসের সঙ্গে মিশে গেল। জমিদারের স্ত্রীর ঘুম ভেঙে যায়। তিনি ঘুম থেকে চকিয়ে উঠেন। উঠার পর জমিদারকে স্বপ্নের ব্যাখ্যাটা খুলে বলেন। জমিদার বলে যে, সর্বনাশ হচ্ছে আমাদের সঙ্গে। যদি এরকম চলতে থাকে তাহলে তো আমাদের এই দেশে থাকাটাই দায় হয়ে যাবে। ওনারা ইমিডিয়েটলি করে কালকে সকালবেলায় চলে যাবেন বলে রওনা দেন। তো রাতটা তো পোহাতে হবে নাকি? ওই রাত পোহাতে পোহাতে ওনার যে একজন মেয়ে ছিল, যার বয়স 16 কি 17 হবে, তখনকার সময়ে কিন্তু মানুষকে আগে ভাগে বিয়ে দিয়ে দেওয়া হতো। কারো বয়স 14, 13, 12 এরকম হলেই কিন্তু বিয়ে দেওয়া হতো। তো জমিদার মেয়ে ছিল একটু ব্যতিক্রম। তার জন্য জমিদার মশাই ভালো ভালো পাত্র খুঁজছেন, কিন্তু পাচ্ছেন না, এই বলে তাকে বিয়ে দিচ্ছেন না। তবে তার বিয়েটা তখন জানা যায় যে ঠিক হয়েছিল কোনো একটা ভালো ছেলের সঙ্গে। এরই আগে যেটা ঘটেছে, ওই মেয়েটা ওই রাত্রিবেলা মারা যান। তার মৃত্যুটা ছিল বেশ ভয়াবহ। তার সঙ্গে যেটা হয় সেটা হচ্ছে, ওই মেয়েটা, যার বয়স 16 বছর বয়স হবে, ওই মেয়েটা কি করলো, ঘরের ভিতরে ঢুকে পড়লো রাত্রিবেলা। যখন সবার কথাবার্তা শেষ হলো, সে ঘরের ভিতর ঢুকে সে চুপি চুপি বসেছিল। মানুষ যখন এসে ডাকছে যে উঠার জন্য, কিন্তু সে কোনো রকমে উঠছে না, সে কোনো সারা শব্দ করছে না। সে বলছে যে তার কোনো ভালো লাগছে না, চলে যেতে। এটা একবার বলেছিল। সবাই শুনতে পেরে ভাবলো যে হয়তো এরকম বাড়ির পরিস্থিতি দেখার পর তার এরকম ঘটনা ঘটছে। পরবর্তীতে কেউ আর তাকে কিছু জিজ্ঞেস করলো না। এরই পরবর্তীতে আবারও আগের দিনের মতো যখন ওই রাত্রের দ্বিতীয় প্রহরটা শেষ হয়, তখন শুনতে পায় যে ওই মেয়েটার আর্তনাদ। হ্যাঁ, ওই জমিদার মশাইয়ের মেয়েটা আর্তনাদ করছে খুব জোরে জোরে। সে বলছে, আমাকে বাঁচাও, আমাকে মেরে ফেললো, আমাকে বাঁচাও। শুনতে পেরে সবাই ঘর থেকে দৌড়ঝাঁপ দিয়ে বের হয়। বের হয়ে জমিদারের মেয়ের ঘরের সামনে আসে। এসে ডাকাডাকি শুরু করে, কিন্তু জমিদারের মেয়ে একস্বরে বলছে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। কেউ যেন তাকে টেনে নিয়ে যাচ্ছে, এরকমভাবে সে বলার চেষ্টা করছে। তখন বাধ্য হয়ে জমিদার মশাইয়ের ছেলে এবং জমিদার মশাই দুজন মিলে দরজাটা ভেঙে দেন। ভেঙে দেখতে পারেন যে জমিদার মশাইয়ের মেয়ের মুখ থেকে ফেনা বের হচ্ছে এবং সে মাটিতে, এবং তার একটা পা ঝুলেছিল, মানে যে খাট ছিল ওই খাটে। বিষয়টা খুব অদ্ভুত ঠেকলো তাদের কাছে। হাতে ধরতে পেরে দেখলো যে মেয়েটা মারা গেল। তবে তার মারা যাওয়াটা একটু বেশ অন্যরকম ছিল, যেটা হচ্ছে তার যে মৃত্যুটা হচ্ছে এটা সবার সামনে দেখতে পাচ্ছিল। তার মুখ থেকে ফেনা বের হচ্ছিল এবং হাতের মধ্যে কাবা কাবা ভাব, সারা শরীর গিরগিরিয়ে তার দম যাচ্ছে, এরকম একটা অবস্থা দেখতে পেলে সবাই কান্নায় ভেঙে পড়ে। সুখের একটা ছায়া নেমে আসে ওই জমিদারের বাড়িতে আবার। তখন জমিদার মশাই ওই রাত্রিবেলা তিনি ভাবলেন যে রাত্রিবেলাটা পার হোক, তো সকালবেলা তাকে গোসল করিয়ে কবর দেওয়া হবে। এরই মধ্যে আরও একটি ঘটনা ঘটে, যেটি হচ্ছে জমিদার মশাইয়ের স্ত্রী ছিলেন, মানে ওই মৃত মেয়েটির মা।
সে ওই মেয়েটিকে জড়িয়ে ধরে ধরে কান্না করছে। হঠাৎ তার হাতে অনুভূতি হলো যে তার হাতে একটু ভিজে ভিজা লাগছে, মানে পানি পড়লে যেমন হাতে একটু উষ্ণ হয়ে পড়ে এরকম হয়ে গেছে। তিনি হাতটা আস্তে আস্তে করে তার পিঠ থেকে তুলে দেখতে পারেন যে ওনার হাত রক্তে লাল হয়ে গিয়েছে। এরকম রক্ত দেখে তিনি একটু ভয় পান এবং সবাইকে ডেকে বলেছে, তার পিঠ থেকে মনে হয় রক্ত বের হচ্ছে, তাড়াতাড়ি দেখো তো। তখন ওই জমিদারের স্ত্রী এবং জমিদারের ছেলের বউ তারা দুজন মিলে তার পিঠে দেখতে পারে যে হাতের একটা ছাপ, তবে এটা 5 আঙ্গুলের ছাপ নয়, এটা প্রায় 7-8টা আঙ্গুলের ছাপ হবে। দেখেই বোঝা যাচ্ছে এটা কোনো মানুষের আঙ্গুলের ছাপ নয়, ভয়াবহ একটি পিশাচের হাতের ছাপ হবে এটা। তবে এখানে পিশাচ আসবেই বা কী করে? এখানে তো এই দাসীর আত্মা এবং দাসীর ছেলের আত্মাটা এখানে বিরাজমান। পরদিন সকালবেলা ওই মেয়েটাকে দাফন দেওয়া হয়। দাফন দেওয়ার পর ইমাম সাহেব বললেন যে আপনি যে কাজটা করেছেন ওই দাসীকে হত্যা করে, দাসীর ছেলে দাসীকে দুজনকে একবার হত্যা করে দিলেন, এতে আপনার ফায়দা কী হলো? আপনি তো এটা খুব বড় একটা ভুল করেছেন। চাই যে ভুলটার মাসুল আজকে আপনাকে এখন তিলে তিলে করে দিতে হচ্ছে। এটা আপনাকে করতে হতো না, কিন্তু আপনার ভাগ্যে এটা ছিল। তখন ইমাম সাহেবকে বলা হলো যে আপনি কি কোনো আমাদের বাড়িটাকে পর্যালোচনা করতে পারবেন যে যাতে কোনো রকমের জিন বা আত্মা বাড়িতে প্রবেশ করতে না পারে? তখন তিনি বলেন যে আমার দ্বারা এটা সম্ভব না, আপনারা অন্য কারো কাছ থেকে এরকম যদি পারমিশন বা কিছু পান তাহলে আপনারা যেতে পারেন, কিন্তু আমি এটা পারবো না। এই বলে তিনি না করে দিলেন। তবে এরই পরবর্তীতে যখন জমিদার মশাই এবং জমিদার যে বাড়ির লোকজন প্রায় 7-8 জন ছিল, তারা সবাই মিলে এই বাড়ি ছেড়ে দিবেন বলে পাশের গ্রামে চলে যান। পাশের গ্রামে বেশ ভালোই দিন কাটছিল, 1 মাস 1.5 মাস 2 মাস যাওয়ার পরই তাদের যে পুরনো বাড়িটা ছিল জমিদার বাড়ি, ওই জমিদার বাড়ির পাশে একটা লাশ খুঁজে পাওয়া যায়। লাশটাকে অদ্ভুত ঠেকলো মানুষের কাছে। ওটা ছিল একটা পুরুষের লাশ, যে কিনা সারাদিন গরু হাল বেয়ে তারপর সন্ধ্যার পর সে গরুগুলোকে নিয়ে বাড়ি ফিরছিল। এমত অবস্থায় সে মারা গেল। তাকে পিছন থেকে কেউ ঘাড় ধরে চেপে ধরেছে এবং ওই চাপের প্রভাবে সে তার ঘাড়ের মধ্যে কিছু আঙ্গুলের ছাপ বিশেষ তৈরি হয় এবং সেই প্রভাবে সে মারা যায়। তখন পরদিন সকালবেলা ওই ছেলেটাকে সবাই দেখতে পারে, তবে এটি যে রাত্রিবেলা মারা গিয়েছে এটা সবাই বুঝতে পারে। তখন আর কি করার, পাশের গ্রামের ছেলে মারা গেছে ওই জমিদার বাড়িতে। তখন ওই জমিদার বাড়িতে তার বাবা মা আসে এবং এসে বলে যে আপনাদের জন্য আজকে আমার ছেলেটা মারা গেছে, আপনারা আমাদের ছেলের ভর্তুকি দিবেন। এই বলে জমিদারকে খেপায়। এটা ছিল একটু অন্যরকম টাইপের সংগৃহীত করা, যেটা অনেক মানুষই জানে যে এই ঘটনাটা একটা হাস্যকর ঘটনা হয়ে গিয়েছে। জমিদার মশাই তখন কি করলেন, তার অর্থ সম্পদ কিছু ওই ছেলেটার মাকে দিয়ে দেন, দিয়ে বললেন যে আপনার ছেলেকে তো আর ফিরিয়ে দিতে পারবো না, এটা রাখেন আপনার কাছে। যথারীতিভাবে তিনি চলে গেলেন। পরবর্তীতে আস্তে আস্তে করে এটা পূরণ হতে থাকে। ওই বাড়িতে আর কেউ যায় না, বাড়িটা একটা পরিত্যক্ত বাড়ি হিসেবে পড়ে আছে। ওই বাড়ির পাশ দিয়ে মানুষ যাতায়াত করার সময় যদি যারা মৃত্যুবরণ করত, তারা তাদের পরিবার সহ আরও অন্যান্য মানুষদেরকে সবাইকে সচেতন করতেন, বলতেন যে এই রাস্তাটা ভালো না, এদিকে কেউ যাতায়াত করবেন না। তখন এক নামে চেনা হয়ে গেল এই রাস্তাটা একবারে খারাপ রাস্তা, বাজে রাস্তা, এটাকে কেউ বসবাস করবে না, কেউ যাতায়াত করবে না, এটা এভাবে পড়ে থাকবে এই এলাকার মধ্যে। যাই হোক, চলে যায় এভাবে কয়েকটা দিন। হঠাৎ একটা মেয়ে এবং মেয়ের মা তারা বেড়াতে আসে এই এলাকাতে একজন লোকের বাড়িতে। যদিও এলাকার মেহমানরা ঘুরতে চায়, এলাকাতে আসার পর গ্রাম্য জিনিস দেখতে চায় অনেকেই, এরকম কৌতূহল জাগে তাদেরও। ওদের কৌতূহল বশত ওই এলাকার যাদের বাড়িতে বেড়াতে এসেছিল, এখান থেকে একজন ছেলে ওই মেয়ে এবং মাকে তারা এখানে ঘুরতে নিয়ে আসে ওই
রাজবাড়িতে। ওই রাজবাড়ির সম্পর্কে তাদেরকে আগে অনেক কিছু বলেছিল, যার কারণে তারা এই রাজবাড়িতে আসার জন্য পাগল হয়ে যায়। তখন ওই রাজবাড়িতে আসানো হয় এবং আসার পর তারা এই রাজবাড়িতে অনেক কিছু স্থাপনা, তারপরে এই যে কবরস্থান, এই ময়লা আবর্জনা যে হয়ে আছে, এটা খুব ভয়ানক একটা দৃশ্য হিসেবে দেখাচ্ছিল। এটা দেখতে পেরে এই যে মা মেয়ে তারা দুইজন খুব অবাক হচ্ছিল। খুব দূর থেকে বেড়াতে এসেছে এখানে, এখানে আসার পর এরকম একটা অবস্থান দেখতে পাবে তারা এটা চিন্তা করেনি। তারা তখন ভাবলেন যে এই বাড়িটা পুরোটা ঘুরে দেখবে। তখন ছেলেটা বলে উঠল যে যদি বাড়িটা পুরোটা ঘুরে দেখি তাহলে কিন্তু আমাদের ক্ষতি হবে, এখানে এমনিতেই মানুষ মারা যায়, তো আমাদের যথারীতি সম্ভব এখান থেকে চলে যেতে পারলে আমাদের যান বাঁচে, চলুন সন্ধ্যা ঘনিয়ে আসছে। কিন্তু না, এখানের যে মেয়ে মা তারা কিন্তু এখানে ঘুরতে এসেছে, তারা এখানে ঘুরবে, তারা এখান থেকে আসবে না, না বলে দিল ছেলেটাকে। তখন ছেলেটা বলল যে আপনারা দেখুন, আপনারা আমার মামি লাগেন, তাড়াতাড়ি চলে আসেন, এই জায়গাটা ভালো না। তখন এরা কোনো কথা শুনে না, তারা বলল যে আমরা এই রাজবাড়িটা আরও ঘুরবো। এই দিন ছিল চাঁদের আলো, বড় একটা চাঁদ উঠেছে আকাশে, ওই চাঁদের আলোতে ওই রাজবাড়িটা পুরোটা ফকফকা দেখাচ্ছিল। তারা ঘুরছে ঘাটছে, হঠাৎ ওই মেয়েটি দেখতে পায় যে এই কবরস্থানের উপর থেকে একটা বাতি জ্বলছে, হারিকেন বাতি। সে দেখতে পেয়ে তার মাকে বলল যে দেখো তো, এই কবরস্থানের উপরে কেউ একজন হারিকেন বাতি ধরিয়ে দিয়েছে। মেয়েটির মা তখন মেয়েটির কাছে এসে দেখতে পারে যে একই ঘটনা, যে এই কবরস্থানের উপরে কেউ একজন হারিকেন দিয়ে বাতি জ্বালিয়েছে। আগ্রহবশত ওই হারিকেনের কাছে যান তারা, আস্তে আস্তে করে কাছে যান, গিয়ে দেখতে পান যে হারিকেনটা উদাও। একটু অদ্ভুত ঠেকলেও বিষয়টা তারা কিছু ভাবেননি, তারা ভাবলো যে হয়তো মনের ভুল হয়েছে, এটা পিছিয়ে চলে আসে। পিছনে ওই রাজবাড়িতে আবার প্রবেশ করে ঘরের ভিতরে। তখন ওই ঘরের ভিতরে যখন তারা প্রবেশ করে, শুনতে পায় যে ঘরের চারদিক থেকে কেউ একজন বলছে আমার ছেলেকে ফিরিয়ে দাও, আমার ছেলেকে ফিরিয়ে দাও, এরকম একটা আওয়াজ দিয়ে। খুব ভয়ানক দেখাচ্ছিল, তারা দুজন মা মেয়ে খুব ভয়ে জমে যাচ্ছে এখানে। তখন ওই ছেলেটা তাদের সঙ্গে ছিল না, ছেলেটা ভয় পেয়ে এখান থেকে চলে যায় এবং এই ছেলেটা চলে যাওয়াতে তারা আরও ভয় পায়। মেয়েটি তখন বলছে ভাইয়ের সঙ্গে চলে গেলে আমাদের ভালো হতো, এখানে থেকে আমাদের কাল ডেকে নিয়ে আসলাম। তখন মা মেয়ে দুজন মিলে ঘর থেকে বের হওয়ার সিদ্ধান্ত নেন। তখন এখানে মাটা অনুভব করতে পারে যে তাদের পিছন থেকে কেউ একজন টেনে ধরেছে, খুব জোর দিয়ে টানছে। এই টানের চোটে তারা ঘর থেকে যতটুকু বের হয়েছেন আবারও ঘরের ভিতরে আটক হয়ে পড়লেন তারা দুজন। মেয়েটির মা দেখতে পারেন যে ওনাদের শরীর কেউ একজন দড়ি দিয়ে বেঁধে দিয়েছে। দড়িটা বেশ মোটা ছিল এবং খুব ভয়ানক ধারালো দড়ি ছিল। মেয়েটির মা তখন ওই দড়িটা খোলার জন্য চেষ্টা করে, কিন্তু তখনই দেখতে পায় যে তার মেয়েটা মাটিতে পড়ে গেছে। মেয়েটা মাটিতে পড়ে যাওয়া দেখে মেয়েটির মা এখানে একটু ভয় পেয়ে মেয়েটির কাছে যাওয়ার চেষ্টা করে, কিন্তু এগোতে পারছে না, তার পুরো শরীর বাঁধা, তার মেয়েটির শরীরও বাঁধা অবস্থায় ছিল। মেয়েটির মা তখন খুব জোর জবরদস্তি করে ওই বাঁধ থেকে সে ছুটে, এবং ছুটার পর তার মেয়ের কাছে যায়, গিয়ে দেখতে পারে তার মেয়েটা মারা গেছে, তার মেয়ের শ্বাস নিঃশ্বাস চলছে না। এই দেখে সে ঘর থেকে দৌড় দিয়ে বের হয় এবং অনেকটা দূর যাওয়ার পর দেখতে পারে যে কিছু মানুষ এখানে বসে আছে দোকানের পাশে। তাদেরকে সব ঘটনা খুলে বললে তারা এখানে চলে আসে। এসে দেখতে পারে যে এখানে মেয়েটির লাশ পড়ে আছে, তবে মেয়েটির শরীরে খুব বাজে অবস্থায় ক্ষত বিক্ষত হয়ে গিয়েছে। এইটুকু সময়ে এরকম ক্ষত বিক্ষত হবে এটা কিন্তু অনুমান করার বাইরে। মেয়েটির এই অবস্থা দেখে মেয়েটিকে এখানে থাকা লোকজনগুলো সবাই কাঁধে করে নিয়ে ওই যেখানে বেড়াতে এসেছে ওখানে চলে যান সবাই। কান্নাডুল পরে জমিদার বাড়িতে আবারও মানুষ আসে, ওই যে নতুন বাড়িটা, এসে বলে যে এরকম এরকম অবস্থা হয়েছে, এখন আমরা কি করব। তখন সিদ্ধান্ত নেন যে ওই জমিদার বাড়িটাকে তারা ভেঙে ফেলবে। এটা ছিল তাদের মস্ত বড় একটা ভুল। ওই জমিদার বাড়িকে
ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়াতে তাদের রাত্রিবেলা একটা স্বপ্ন দেখে জমিদার সাহেব। স্বপ্নটা ছিল বেশ ভয়ানক একটি স্বপ্ন, যেটি তিনি আশা করেন কখনো দেখবেন। তিনি ভারাক্রান্ত মন নিয়ে আবারও আগের দিনের মতো ঘুমিয়ে পড়েন। এর পরের দিন তিনি ওই জমিদার বাড়িটিকে তিনি ভেঙে ফেলবেন বলে সিদ্ধান্ত নেন। বিকেলবেলা কিছু লোকজনকে বললেন যে আমার বাড়িটা ভেঙে ফেলবো, তোমরা কালকে আমাকে একটু কাজ করে দিবা। যথারীতিভাবে তারা সবাই রাজি হলো যে বাড়িটা ভেঙে ফেলবে, কেননা এই বাড়িটার কারণেই কিন্তু এলাকার অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং এই ক্ষতিগ্রস্তটার প্রভাবে অনেক মানুষ ভয়ে আতঙ্কিত। যথারীতিভাবে তিনি ঘুমালেন। ঘুমানোর পর স্বপ্ন দেখলেন যে একটি বিশাল আকৃতির একটি অবয়ব তার সামনে এসে দাঁড়িয়ে বলল যে এই জমিদার বাড়িতে যদি কেউ হাত বাড়ায় তাহলে তার পরিবার নির্বংশ করে দেব। এই কথাটা মাথায় রাখিস, আর যদিও তোরা সাহস করিস একটাকেও ছাড়ব না। এই বলতে হাসতে হাসতে বিদায় নিল অবয়বটি। তখন ওই জমিদার সাহেব তিনি এই ঘটনাটি শোনার পর তিনি সকালবেলা সব লেবারকে বললেন। লেবাররা বলল যে এটা হচ্ছে তার অন্যরকম চালাকি হতে পারে। এরা কোনো রকমের কথাবার্তা সিদ্ধান্ত ফায়সালা করেই তারা ভাবলেন যে এই বাড়িটাকে ভেঙে ফেলবে, মানে ভেঙে ফেলবেনি। সকালবেলা হাতুড় হ্যামার নিয়ে সবাই রওনা হলো জমিদার বাড়ির উদ্দেশ্যে। এখানে কিছু মানুষ ফ্রিতে কাজ করার জন্য এসেছিল। তখন সবাই মিলে যখন ওই বাড়িটাকে একটা আঘাত করার চেষ্টা করবে, খুব সকাল, ওই সকালবেলা যখন মানুষ কাজে গেছে ওই সময়টাতে কেউ একজন উপর থেকে, উপরটা বেশ উঁচু ছিল না, একটি এখানে রেন্টি গাছ ছিল, ওই রেন্টি গাছের উপর থেকে একটা ছায়ামূর্তির ডাক এলো। বলল যে কেউ এই বাড়িতে হাত দিবা না, বলে দিলাম। যদি কেউ এই বাড়ির দিকে হাত দেওয়ার চেষ্টা করো তাহলে সব কটার খবর আছে। শুনতে পায় সবাই, কিন্তু সবাই শুনতে পেরেও এখানে স্থগিত ছিল না। সবাই এই বাড়িটা ভাঙা শুরু করে দেয়। বাড়িটা ভাঙতে ভাঙতে অর্ধেক ভেঙে ফেলে। খুব ভয়ানক একটি কাজ করছে সবাই এখানে। তারপর কাজে থাকাকালীন কোনো মানুষই শুনতে পায়নি আর এরকম অবয়বের কথাবার্তা। পরদিন যখন রাত্রিবেলা আসে, ঘর কিন্তু অর্ধেকটা ভাঙা, অর্ধেকটা চূড়া। ওই অর্ধেকটা ভাঙা ঘর হঠাৎ করে এখানে পুরোটা জোড়া হয়ে পড়ে। সকালবেলা মানুষ এসে দেখতে পারে যে ঘরটা যে যতটুকু তারা ভেঙেছিল, ইট পাথর দিয়ে কিছুটা তৈরি করা হয়েছিল, কিছুটা টিন দিয়ে, কিছুটা ছন দিয়ে, এরকমভাবে সুন্দর করে একটা ঘর তৈরি করা হয়েছিল। এই ঘরটা এখন ভুতুড়েভাবে, অদ্ভুতভাবে আবারও জোড়া লেগে গিয়েছে, যেটা কিনা ভাঙা হয়েছিল অনেকটা। এটা দেখতে পারার পর অনেক লোক এখান থেকে কাজ করবে না বলে সম্মতি জানায়, বলেছে আমরা এখানে কাজ করব না, আমরা এখান থেকে চলে যাচ্ছি। এই বলে সবাই চলে যায়। কিন্তু এখানে যে একটা গর্বরের বিষয় রয়েছে, এই যে বিষয়টা, এটা যখন প্রকাশ পায় পরদিন সকালবেলা যে এটি আবারও জয়েন হয়ে গিয়েছে, তখন মানুষ আর এখানে হাত বাড়ানোর চেষ্টা করে না। হাত বাড়ানোর চেষ্টা না করলেও যেটা হয় সেটা হচ্ছে যে যে মানুষগুলো এই বাড়িটার দিকে নিক্ষেপ করেছে, ভাঙার জন্য আঘাত করেছে, এই মানুষগুলোর পরিবার থেকে 2 জন করে মানুষ মারা গিয়েছে। এরই মধ্যে জমিদার বাড়ির জমিদার সাহেব এবং জমিদার সাহেবের ছেলের বউ আর যারা যারা কাজ করতে এসেছে তাদের খুব ভালো ভালো মানুষগুলো 2 জন করে মারা গিয়েছে। এই বিষয়টা কিন্তু একটা রহস্যময় একটা বিষয় হিসেবে দাঁড়ায়। এর পরবর্তীতেও যখন মানুষ এখান দিয়ে যেত, এখানে শুনতে পেত আওয়াজ, কান্না। এটা প্রায় 20-30 বছর পর্যন্ত এরকমটা চলেছে। এই রাজপ্রাসাদ ছোট জমিদার বাড়িটি, এটি একটা ভুতুড়ে বাড়ি হিসেবে পরিচিত। এটির মধ্যে কেউ একজন কান্না করে, খুব ভয়ানক বাজে দেখায়, ভয়ও লাগে আবার। এরকমের কারণে মানুষ এই ভুতুড়ে বাড়িটার কাছ দিয়ে মানুষ যেতই না। যদিও মানুষ পরিদর্শন করার জন্য যেত, যারা যারা যেত তারা খুব সাহসী ছিল এবং এদেরই মধ্যে কিছু না কিছু ক্ষতি হয়েছে তাদের সঙ্গে।
যাই হোক, এই ছিল আজকের আমাদের প্রথম ঘটনা। এখন আমরা চলে যাব আমাদের সেই ভয়ানক তৃতীয় ঘটনাটিতে। প্রথম ঘটনাটি কেমন লাগলো প্রিয় লিসেনার্স? যদি ভালো লাগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিন, কমেন্ট করুন, শেয়ার করে বন্ধুবান্ধবদের মাঝে ছড়িয়ে দিন এবং অবশ্যই আমাদের সেই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অন করুন এবং আমাদের সাথে থাকুন সব সময়। তাই সাবস্ক্রাইব করতে আমাদের চ্যানেলটিকে ভুলবেন না। আমরা 1 লক্ষ সাবস্ক্রাইবার দিকে এগোচ্ছি, আশা করি আপনাদের সহযোগিতা আমরা পাবো। তাই আপনারা আমাদেরকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, আমাদের উৎসাহকে আপনারা বাড়িয়ে দিন। যাই হোক, কথা না বাড়িয়ে আমরা এখন চলে যাব আমাদের দ্বিতীয় ঘটনাটিতে। দ্বিতীয় ঘটনাটি আমাদের মাঝে শেয়ার করেছেন রনি ভাই। ওনার বাড়ি কিশোরগঞ্জ জেলায়। উনি একটি ভয়ঙ্কর একটি ঘটনা যিনি শেয়ার করেছেন, এটা হচ্ছে আপনাদের গায়ের লোম দাঁড়িয়ে পড়তে পারে। তাই এই ঘটনাটি আপনারা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন। আশা করি এই ঘটনাটি আপনাদের প্রথমটি দেখে অনেকটা ভালো লাগবে। উনি গাড়ির ড্রাইভার, বিশেষ করে তিনি সিএনজি চালান। ওই সিএনজি চালানোর সময়কালীন তিনি, আজ থেকে এটা 6 বছর আগের ঘটনা, তিনি তখন সিএনজি চালাচ্ছেন। একটা টিপ পরে তখন ওনাকে যেতে হবে ইটনা, কিশোরগঞ্জ জেলার ইটনা। ওইখানে একটা গ্রাম আছে ইটনা নামক। এখানে প্রতি বছর পানি উঠে, ওই পানির প্রভাবে অনেক মাছ, তারপরে কি বলে যে সাগর থেকে অনেক মাছগুলো আসে, পাথর, নৌকা, জাহাজ, লঞ্চ, অনেক কিছু এখানে ভিড় করে। আবার এখান থেকে সিএনজি ড্রাইভার, অটো ড্রাইভার তারা কিন্তু খুব ভাড়া পায় এখানে। এরই জন্য রনি ভাই তিনি ভাবলেন যে এখান থেকে ভাড়াগুলো যদি নিয়ে এসে তাদেরকে নিয়ে জায়গাতে পৌঁছে দিয়ে আসতে পারি, তাহলে ভাড়ার যে হিসাবটা এটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তিনি এখানে এক ট্রিপ, লং ট্রিপ ভাড়া মারবেন বলে তিনি ওখানে চলে যান। যাওয়ার পর তিনি এখানে বসে থাকেন, কোনো ভাড়া নেই। যদিও তিনি আগে 3 দিন ভাড়া মেরেছেন, 3 দিন খুব ভালোই চলছিল, কিন্তু এরপর দিন ভাড়ার অবস্থা খুব খারাপ। তিনি ভাবেন যে কী ব্যাপার, আজকে এটা কী হচ্ছে, কোনো ভাড়া পাচ্ছি না। হঠাৎ একটা লাশ আসে ফেরি করে। ফেরিতে লাশ দেখে রনি ভাই একটু অবাক হলেন, বলেন যে এই লাশটাকে ফেরি করে আনতে হলো কেন? যেখানে মারা গেছে এখানে কবর দিলেই তো পারত। যথারীতি সন্ধ্যা হয়ে যায়। ওনাকে বলল যে আপনি কি যাবেন? কোথায় যাবেন? কিশোরগঞ্জের বুড়াঘাট নামক জায়গাতে। বলে যে বুড়াঘাট নামক জায়গা তো এটা খুব দূরে, এখান থেকে না হলেও 21 কিলো হবে। বলে যে হ্যাঁ, এখানেই যাব। তো আপনারা কারা কারা যাবেন? ওই যে একজন লাশ আছে আর আমরা 3 জন মানুষ। লাশটাকে পিছনে বসিয়ে দেবো আর আমরা 3 জন আপনার আশপাশ দিয়ে বসে পড়বো, এভাবে যাওয়া যাবে। যাবেন কি? বলে যে ভাড়া দিতে হবে পুষিয়ে। বলে হ্যাঁ দেব। গাড়িতে চলে বসে সবাই। গাড়িতে বসার পর রনি ভাই তিনি গাড়ি টান দেন, গাড়ি চালান এবং ওনাদের সাথে গল্প করেন। তখন রনি ভাই যেটা করতেন, তিনি এখানে সিগারেট খেতেন। সিগারেট খাওয়ার লোকজনের সাথে কিন্তু ম্যাচ থাকে, দিয়াশলাই আর কি যেটাকে বলে। ওই দিয়াশলাই তিনি ওনার যে ক্যাশটা ছিল, মানে গাড়ির ভিতরে কিন্তু একটা টাকা রাখার জন্য একটা ক্যাশ থাকে, ওই ক্যাশের ভিতরে একটা ম্যাচ রেখেছেন। ওই ম্যাচটা যখনই তিনি হাতে নিলেন, তখনই তিনি মানে অনুভব করতে পারলেন যে পাশে থাকা 2 জন ব্যক্তি তারা ওনাকে ভয় পাচ্ছে। রনি ভাই চিন্তা করেন যে গাড়ি চালাচ্ছি আমি আর কাঁপছে ওরা, কারণ কি? তিনি এক পলক গাড়িটাকে একটু ধীর গতি করে উনি বাম পাশে তাকালেন। তাকিয়ে দেখতে পারেন যে বাম পাশের লোকটা গিরগির করে কাঁপছে। তবে এটা তো গরমের দিন, এই গরমের সিজনে বাতাস লাগলে ফুরফুরে ঠান্ডা খুব ভালো লাগে, কিন্তু এই লোকটা কি করছে? কাঁপছে। ডান পাশে তাকালেন, এদিকেও একই ঘন্ট দেখতে পারেন যে একই রকমের কাঁপাকাঁপি। ওনার বিষয়টা অদ্ভুত ঠেকে তিনি এখানে গাড়িটা ব্রেক করার সাথে সাথেই ওই 2 জন মানুষ, পুরুষ মানুষ যারা ছিল, তারা 2 জন নেমে পড়ে ফাল দিয়ে। নেমে ওনাকে বকাবাদ্য শুরু করে, বলে যে কী এবার আপনি কি শুরু করেছেন, এটা এখানে ম্যাচ রাখার জায়গা নাকি, ফাউল যত সব ফালান এটা। রনি ভাই তখন আশ্চর্য হলেন, বললেন যে আচ্ছা ঠিক আছে, ম্যাচ ফেলে দেব।
তবে আপনারা এভাবে রিয়েক্ট করছেন কেন? ম্যাচ দিয়ে তো আপনাদের কিছু করিনি, আমি তো এখানে কোনো খারাপ কাজও করিনি। তখন বলে যে ম্যাচ না যদি ফেলে তাহলে তাদের গাড়িতে উঠবে না। ব্যাপার কি, ম্যাচ না ফেললে আপনারা উঠবেন না, ম্যাচের সাথে আপনাদের সম্পর্ক কি? বলে যে না, সম্পর্কের কথা তোমাকে বলা যাবে না, তবে তুমি ম্যাচটা ফেলে দিতে হবে। রনি ভাই তাই করলেন। ভাড়াটা আটকে রাখার জন্য তিনি ম্যাচটাকে ফেলে দিলেন এবং ওনাদেরকে গাড়িতে চাপিয়ে বসলেন। যাচ্ছেন যাচ্ছেন যাচ্ছেন, হঠাৎ করে যখন একটা দিঘির কাছে চলে আসে, এটি বেশ পুরনো একটা দিঘি, ওই দিঘিটা প্রায় নর্দমায় এখন ভর্তি হয়ে গিয়েছে। ওই দিঘিটা পারে যখন এসে তিনি দাঁড় করান গাড়িটা, তখনই তিনি লক্ষ্য করেন যে এই গাড়ির পাশে যে লাশটা ছিল মানে গাড়ির ভিতরে, ওই লাশটা আস্তে আস্তে করে ছোটো হয়ে যাচ্ছে। রনি ভাই অবাক করা বিষয় নিয়ে তিনি লাশটার দিকে হাত দিয়ে ধরেন, হাত দিয়ে ধরার সাথে সাথেই লাশটা অদৃশ্য হয়ে যায়। রনি ভাই ভয়ে তাণ্ডব হয়ে পড়েন। তিনি তখন দৌড় দিয়ে সামনে আসেন এবং সামনে এসে দেখতে পারেন যে ওই যে লোকগুলো যে এসেছিল তাদেরকে আর দেখা যাচ্ছে না। তিনি আবারও সিএনজিতে চেপে বসেন। তিনি তখন সিএনজি টান দিবেন, এমনই অবস্থায় দেখেন যে পিছনের লাশটা আবার উদয় হয়েছে। পিছন দিকে ফেলে দেখে লাশটা এখানে আবারও আগের মতো পড়ে আছে। কিছু না ভেবে তিনি গাড়িটা আবারও টান দিবেন, তখন আবার দেখতে পারেন যে ওনার পাশে যে দুইজন মানুষ ছিল, ওই মানুষগুলো আবার ওনার পাশে এসে বসে পড়ে। উনি তখন ভয়ে চৌচুম্বন হয়ে পড়ে। উনি তখন বুঝতে পারে যে ওনার সঙ্গে এখন একটি প্যারানর্মাল ঘটনা ঘটতে চলেছে। জিজ্ঞেস করলেন যে ভাই আপনারা কারা? বলে যে আমরা তো মানুষ, আপনার মতো মানুষই। কেন, আপনি গাড়ি চালাবেন না? বলে যে না, আমি তো গাড়ি চালাবো, তবে আপনাদেরকে তো আমি চিনিনি। তবে আপনারা তো রাস্তার ওই পাশে গেলেন প্রস্রাব করার জন্য, আমি পিছন ফিরে দেখলাম যে লাশটা নেই, উধাও হয়ে গিয়েছে। আপনারাও নেই, আপনারা কীভাবে আবার চলে আসলেন? লাশটাও চলে আসলো কীভাবে? লাশকে কি আপনাদের সাথে নিয়ে গেলেন? বলে যে না, আমরা লাশ কেন নিব আমাদের সাথে? তুমি কি পাগল হয়েছো নাকি? তোমার মনের ভুল হতে পারে। রনি ভাই বলে যে এত বড় মনের ভুল, এটা কি আদৌ সম্ভব? এটা তো আদৌ সম্ভব না, কারণ আমাদের সাধারণ জ্ঞানে বলে যে মানুষ যদি একটা জিনিস দেখে ভয় পায়, সেটা কিন্তু একটা প্যারানর্মাল ঘটনা হিসেবে পরিলক্ষিত হয়। যাই হোক, পরবর্তী স্টেপে আসা যাক। তিনি আবার বললেন যে না, আমার এই বিষয়টা একটু অদ্ভুত ঠেকছে, আমি আর যেতে পারবো না, আপনারা এখান থেকে একটা সিএনজি করে নিন এবং ওই সিএনজি দিয়ে আপনারা বোরাঘাট চলে যান, এখান থেকে আর কয়েক টাকা ভাড়া লাগবে। কিন্তু ওই লোকগুলো তারা না করছিল, বলছিল যে আপনার গাড়িতে উঠেছি মানে আপনার গাড়ি দিয়ে যাব, আর অন্য কোনো গাড়িতে উঠতে পারবো না, যেতেও পারবো না। ওকে, তখন বাধ্য হয়ে তিনি ওই গাড়িটা আবার চালাতে শুরু করলেন। গাড়ি চালাতে চালাতে তিনি যখন ওই বোরাঘাটের আগ পর্যায়ে চলে আসবেন, ওইখানে একটা দোষী বাড়ি ছিল। ওই দোষী বাড়িটা অনেক পুরনো একটি বাড়ি। ওই বাড়ির মধ্যে ঘটে যায় এখানে আরও একটি ঘটনা। বাড়ির কাছে আসার পর ওই তিনজন মানুষ বলে ওঠে যে এই বাড়ির পাশে রেখে দাও আমাদেরকে। রনি ভাই বললেন যে এটা কি আপনাদের বাড়ি? এটা তো কোনো মানুষ থাকে না এই বাড়িতে, এই বাড়ি তো খুব দোষী বাড়ি, আমি আগেও শুনেছি বাড়িটা খুব দোষী, তো আপনারা এখানে কীভাবে থাকেন? বলে যে আমরা নতুন বাসা ভাড়া নিয়েছি এখানে, আমরা এখানেই থাকবো। তিনি বলেন যে অদ্ভুত বিষয়, যে বাড়িতে মানুষ মাগনা থাকতে চায় না, এই বাড়িতে আপনারা বাসা ভাড়া নিয়েছেন, হাস্যকর বিষয় এটা। তখন বলে যে না, আমরা এটা ভাড়া নিয়েছি, তবে আমরা এখানেই থাকবো আজকে থেকে। বলে যাই হোক, আপনারা থাকুন এখানে, আর এখানে কিন্তু ভূতের ভয় আছে, আপনারা একটু সাবধানে থাকবেন, ঠিক আছে? এখন আমার ভাড়াটা দিয়ে দেন, আমি চলে যাই। ভাড়া যেই না চাইলো তিনি, তেমনি ওই যে পুরুষটা ছিল, ওই পুরুষটা সে দানব আকৃতির হয়ে যাচ্ছে। এত বড় একজন মানুষ সে কখনো দেখেনি তার চোখের সামনে। সে খুব ভয় পায় এবং ভয় পেয়ে পিছন ফিরতে ফিরতে সে সিএনজিতে এসে একটা ধাক্কা খায়। তখন তার কানে কানে এসে বলে যে ভাড়া চেয়েছিস, ভুল করেছিস,
আবার যদি কোনো ভুল করিস তাহলে একবার জানে মেরে ফেলব। তখন রনি ভাই একটু ভয় পেয়ে তিনি এখানে সেন্সলেস হয়ে পড়েন। ওনার ভাগ্য ভালো যে ওই রাস্তা দিয়েই একটা সিএনজি ড্রাইভার সে ড্রাইভ করে এখান দিয়ে যাচ্ছে। আপনারা দেখে থাকবেন যে ড্রাইভারদের জন্য কিন্তু বেশ একটা মায়া এবং অনুভূতি আছে। তাদের মধ্যে যতই ঝগড়া হোক, এক ড্রাইভার বিপদে পড়লে কিন্তু আরেক ড্রাইভার এগিয়ে আসবেই। তবে ওই ড্রাইভারটা সে ভাবলো হয়তো এখানে সে অন্য কিছু কাজ করছে, ওইটা দেখার জন্য সে ওই গাড়ির কাছে আসে এবং রনি ভাইয়ের গাড়ির কাছে এসে দেখতে পেরে রনি ভাইকে চিনতে পারলে। বলে যে কী ব্যাপার, এখানে রনি পরে আছিস? রনি, এই রনি, ওঠ ওঠ। কিন্তু রনি কোনো রকমের শব্দ করছে না, সে জ্ঞান হারা হয়ে পড়ে আছে, তবে শ্বাস নিঃশ্বাস চলছে। দেখতে পেলে একটু স্বস্তি পেলেন তিনি এবং ডাকাডাকি ডাক পর্যায়ে রনির জ্ঞান ফিরে। রনি ওঠার পর তিনি গাড়িতে চেপে বসেন, বলেন যে তাড়াতাড়ি এখান থেকে চল। বলে যে চলি মানে? চলে গেলে কীভাবে হবে? তোর কি হয়েছে আমাকে বল, খুলে বল। তখন বলে যে খুব মারাত্মক বিষয়, তাড়াতাড়ি চল। গাড়ি যেই না স্টার্ট দিল, চাবি লাগালো, তখনই হঠাৎ তার গাড়ির চাকাটা ফুটে যায়। এমন একটা ভালো জায়গায় চাকা ফুটে যাওয়াটা কিন্তু রনি ভাইয়ের কাছে একটা অদ্ভুত লাগলো বিষয়টা। রনি ভাইয়ের যে বন্ধু ছিল তার কাছেও বিষয়টা অদ্ভুত লেগেছে। তো আর কি করার, তারা দুজন এখন যাচ্ছে বাড়ির পথে। তারা খানিকটা দূর যাওয়ার পর দেখতে পারে যে কিছু মানুষ রাস্তার মাঝখানে ভিড় করে আছে। ব্যাপার কি, এই রাস্তার মাঝখানে এভাবে মানুষ ভিড় করে আছে কেন? ওনারা দৌড় দিয়ে আসেন, এক সিএনজি তো এখানে ফেলেই রেখে চলে এসেছেন। লোক সমাজের ভিতরে এসে দেখতে পারে যে এখানে একটা লাশ পড়ে আছে। লাশটা ছিল সেম উনি যে লাশটাকে পরিবাহী করেছিলেন, যেমনটা মোড়ানো ছিল তেমনটা, যেমনটা চেহারার ফেস কাটিং ছিল তেমনটা, যেমনটা শরীরের উঁচু লম্বার যে সাইজটা, যে লম্বার সাইজটা ঠিক তেমনটা। দেখতে পেরে অবাক হলেও তিনি ওখানে কিছু বলেন না। তার কারণ হচ্ছে উনি যদি এখানে কিছু বলেন তাহলে ওনার কথাগুলো কেউ বিশ্বাস করবে না। উনি তখন আরও একবার দেখার জন্য ওনার বন্ধুকে বললেন যে এই বিষয়টা এখানে ঘটেছে, চল আমরা যাই, গিয়ে দেখি যে এখানে কি, আমরা যেখান থেকে এসেছি এখানে কি কোনো লাশ টাশ আছে নাকি। তারা দুজন তখন যে দুর্দান্ত সাহসিক যে পথটা বেছে নেয় ওইখানে যাওয়ার জন্য, তারা গাড়িতে আবার চেপে বসে। তখন যাবেন ওই জায়গাটিতে যেখানে লাশগুলোকে নামিয়ে দিয়ে এসেছে এবং কোনো ভাড়া নেই। যেতে যেতে তারা অনেকটা দূর চলে যায় এবং গিয়েই তারা দেখতে পায় যে এখানে চারজন মানুষ বসে একটা যজ্ঞ করছে এবং ওই যজ্ঞর ভিতরে একটা লাশ পড়ে আছে। দৌড়ে যাওয়া হয়, গিয়ে তিনি বললেন যে কী ব্যাপার, তোমরা এখানে এই লাশ কোত্থেকে পেলে? বলে যে আমার ভাইয়ের লাশ আমি পাবো না, কে পাবে? পাগল, তুই কি পাগল নাকি? তখন রনি ভাই বলেন যে না না, এই লাশটা ওই যে রাস্তার মাঝখানে পড়ে আছে, আমি দেখতে পেলাম। অ্যাক্সিডেন্ট করে হয়তো মারা গিয়েছে, তারপর তাকে কাফনের কাপড় পরিয়ে রাস্তার সাইডে রাখা হয়েছে। এটা কি আপনার বোন? বলে যে আপনাকে এতটুকু জানতে হবে না, আপনি এখান থেকে চলে যান। এটি বলে একজন ভদ্র পুরুষ, যদিও তারা ছিল একটি অবয়ব। তখন এই কথা শুনে রনি ভাই এবং রনি ভাইয়ের সাথে থাকা বন্ধু তারা ইশারা করে এখান থেকে চলে যাওয়ার জন্য প্ল্যান করে। গাড়ি থেকে চেপে বসার সাথে সাথেই হঠাৎ উপর থেকে একটা, মানে উপরের সাইডের যে অবয়বগুলো ছিল ওইখান থেকে একজন নেমে আসে, এসে সোজা দাঁড়িয়েছে সিএনজির সামনে রনি ভাইয়ের। রনি ভাই অবাক করা দৃষ্টিতে উপর থেকে তাকিয়ে দেখতে পারলেন যে খুব উঁচু একটা লম্বা মানুষ অবয়ব, সে তার সিএনজির পাশে সামনে দাঁড়িয়ে আছে। তিনি দেখতে পেরে ওনার বন্ধুকে শক্ত করে ধরলেন, বললেন যে দেখ এখন কি করব? বলে যে ঘাবড়াস না, দাঁড়া দেখছি কী করা যায়। তখন ওই যে অবয়বটা, ওটার সাথে তারা কথা বলার চেষ্টা করেছিল,
কিন্তু তারা কোনো রকমের কথা বলেনি। তখন নানা রকমের দোয়া কেরাত পড়লেন তারা। পড়ার পরপরই দেখতে পারলেন যে এই অবয়বগুলো উধাও হয়ে গিয়েছে, বেনিশ হয়ে গিয়েছে। তখন মনে একটু স্বস্তি ফিরে পান এবং ওই স্বস্তির প্রভাবে তারা গাড়িতে চেপে বাড়ির দিকে রওনা দেন। কিন্তু অবাক করার বিষয় আরও একটা ছিল, যখন তারা ওইখানে চলে যায়, যেটা আর কি তারা যেখানে যায়, ওইখানে যাওয়ার পর দেখতে পারে যে লাশটা এখানে পড়ে আছে। কেউ এই লাশটাকে দেখছে না এবং কেউ ওই লাশটার মায়াও করছে না। তখন আর কি করার, ওই লাশটাকে তো মাটিতে খুব কবর দিতে হবে। এই ভেবে রনি বললেন যে এই লাশটার একটা রহস্য রয়েছে, লাশটার বাবা মা কোথায়। তখন এই লাশটার যে বাবা মা তারা কেউ বলতে পারছিল না। বলে যে লাশটার তো বাবা মা কেউ চিনি না, তবে লাশটা এখানে রাস্তায় পড়েছিল, এই জন্য এই লাশটাকে আমরা এনেছি। বলে যে কী সর্বনাশ করলা তোমরা, লাশটাকে চিনো না তাহলে আনলা কেন? এই লাশের মতো সেম একটা লাশের অবয়বের সঙ্গে আমার দেখা হয়েছে আজকে এখানে, তারা আসতে পারে। তখন বলে যে কি বলছেন আপনি? দৌড় দিয়ে নামার পর দেখতে পারলো যে এখানে একটা মানুষ বসে আছে ওই লাশটার সঙ্গে। সেই মানুষটাকে তিনি চিনে ফেললেন এক নজরে। এটা আর কেউ নয়, ওই যে উনি দেখেছিলেন লাশের সঙ্গে ছিল অবয়বটা, ওই অবয়বটা। দেখার সাথে সাথেই তিনি চিনতে ভুল করলেন না। তিনি তখন ভাবলেন যে এখান থেকে হুট করে কেটে নেওয়াটাই আমার জন্য বেটার হবে। তিনি ওনার বন্ধুকে নিয়ে এখান থেকে হুট করে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন এবং একই অবস্থায় তারা দুজন বন্ধু মিলে এখান থেকে চলে আসে বাড়িতে। পরদিন সকালবেলা শুনতে পারে যে এই লাশটা রাত্রিবেলা উধাও হয়ে গিয়েছে। লাশটিকে কেউ পায়নি, লাশটিকে কেউ কবরও দিতে পারেনি। এই রহস্যময় একটি ঘটনা আজীবন রহস্যই থেকে গেল। কেউ এটির বিস্তারিত যে আলোচনা, তারপরে এই লাশটির সঙ্গে যে ঘটে যে ঘটনাটা, এটার যে একটা গভীরতা কেন হয়েছে, এটা কিন্তু কেউ এখনও আজ পর্যন্ত বুঝে উঠতে পারেনি। প্রিয় লিসেনার্স, এই ছিল ঘটনা। এই ঘটনাটি কেমন লাগলো? যদি ভালো লাগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং বন্ধুবান্ধবদের মাঝে ছড়িয়ে দিন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অন করুন। প্রিয় লিসেনার্স, আমাদের এই চ্যানেলের প্রতিদিনও সত্যনির্ভর ঘটনাগুলো আমরা আপলোড করে থাকি। আশা করি আমাদের এই ঘটনাগুলো আপনাদের যথেষ্ট ভালো লাগবে এবং সত্যনির্ভর ঘটনাগুলো আপনাদের মাঝে আমরা তুলে ধরার চেষ্টা করি। এর কারণে আপনারা আমাদের সাথে থাকুন এবং আমাদের ঘটনাগুলো শুনুন, কেমন লাগে কমেন্ট করে আপনাদের মহামূল্যবান কমেন্টের মধ্যে আপনাদের বক্তব্যগুলো জানান। তো প্রিয় লিসেনার্স, দেখা হচ্ছে কালকে কোনো নতুন একটি এপিসোড নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।